কমিটলাম আয়োজিত ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণের রমজানের স্পেশাল ব্যাচে আজকের উপস্থিত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আজকের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা যখন কোনো বই পুস্তক পড়াশোনা করি বা কোনো ক্লাসে উন্নীত হই, তখন ওই ক্লাসের যে নির্যাস, যে শিক্ষা, সেটা একটা সামারি আলোচনা করা হয়। সেটার ইতিহাস, কে লিখেছেন, কিভাবে তৈরি হয়েছে, ইত্যাদি বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়। আজকে প্রথম ক্লাস হিসেবে যেহেতু আমরা কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের মধ্যে ভর্তি হয়েছি, সেই কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটারটা কি, এই প্রশিক্ষণটা কি, কতদিন চলবে, কিভাবে শিখবো, ইত্যাদি গুলোর উপর আজকের আমাদের ক্লাসটা চলবে ইনশাআল্লাহ। কম্পিউটার, আমরা এখানে যারা ভর্তি হয়েছি তাদের মধ্যে থেকে অনেকেই কম্পিউটার কিছু ঘাটাঘাটি করেছি, বা কিছু ধারণা আছে, বা কিছু প্রশিক্ষণ আমাদের নেওয়া আছে। সব মিলিয়ে কম্পিউটারের স্টেপ বাই স্টেপ যে জ্ঞানটা, সেটা হয়তো অনেকের নেই। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা কম্পিউটার পারেন আর যারা কম্পিউটার পারেন না, দুজনের মধ্যে ক্লাস অর্জনের মধ্যে কিছুটা তফাৎ থাকে। যারা পারেন তাদের কাছে ক্লাসটা মনে হবে যে এটা তো আমি পারি, এটার প্রতি গুরুত্ব না দিলেও হয়। আর যারা পারেন না তারা হয়তো এটাকে শেখার সাথে সাথে নোট ডাউন করে ফেলেন। দুইজনের কাছে দুইটা রিকোয়েস্ট থাকবে। একজনের কাছে হলো যিনি জানেন, তার জন্য আমার পক্ষ থেকে বলা হলো যে প্রতিটি জানার মধ্যে অনেক কিছুই অজানা থাকে। আপনি জানেন, আবার যখন এই কোর্সে ভর্তি হয়েছেন, যদি এই বিষয়টা মাথায় রেখে সর্বশেষ ক্লাস পর্যন্ত থাকতে পারেন যে আমার জানার মধ্যে অনেক কিছুই অজানা রয়ে গেছে, হয়তো বা এই কোর্স শিখতে গিয়ে সেই অজানা বিষয়গুলো জানতে পারবো। এটার উপর, এই স্লোগানের উপর আপনি যদি লেগে থাকতে পারেন, আশা করি আমি আপনার অসম্পূর্ণ জ্ঞানগুলো সম্পূর্ণ হবে। আর যারা জানেন না তাদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, প্রতিটি জিনিস ভালোভাবেই বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝে থাকেন, সেটা প্রশ্ন করেন। এমনটা যাতে না হয় যে জিজ্ঞেস করলে কি মনে করবে, জিজ্ঞেস করলে যদি মনে করে যে আমি কিছুই বুঝি না, এই ধারণা থেকে বের হয়ে আসে। এখানে আমরা সবাই শিক্ষক, আমরা সবাই শিক্ষার্থী। আমি যা জানি সেটা আপনাকে শিখাবো, আপনি যা জানেন সেটা আমাকে শেয়ার করবেন। এইভাবেই আমাদের কোর্সটা সম্পন্ন হবে। কিন্তু এটা হয়, আপনি জিজ্ঞেস করবেন না এই কারণে যে আমি কি মনে করি, তাহলে এই ধারণাটা মেট করেন, যার এখানে ডাবল আইডি মেট করেন। আচ্ছা, দুজনের জন্য দুইটা সবক দিলাম, অবশ্যই দুজনেই খেয়াল করবেন। প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ডেড দেওয়া হবে এবং প্রতিটি ক্লাসের শেষে প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হবে।
যতক্ষণ পর্যন্ত প্রশ্ন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকে। সবার প্রশ্ন শেষ হলে তখন আমরা ক্লাস সম্পন্ন করি, আমাদের ক্লাসরুমটা তখন বন্ধ করে দিই। এর জন্য সবাই অবশ্যই ক্লাসের দিকে মনোযোগী হবেন, প্রয়োজনে নোট ডাউন করবেন, কিন্তু যখন ক্লাস চলে তখন দেখে দেখে আপনি আপনার ওখানে প্র্যাকটিস করতে যাবেন না। প্র্যাকটিস করতে গেলেই দেখবেন যে আমি অনেক কিছু বলে ফেলেছি যেটা আপনার মনোযোগ থেকে বের হয়ে গেছে। এই জন্য প্র্যাকটিসটা করবেন তার বিপরীত দিনগুলো, বিপরীত সময়গুলো। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শনি, রবি, মঙ্গল, বুধ। এই টাইমে আমাদের সময় আরো কাছে চলে আসবে। তারাবি এখন সোয়াপাড়া চলে, সামনে থেকে দেখা গেছে আমাদের 5-6 রমজান থেকে এটা স্বাভাবিক হয়ে যাবে, তখন ক্লাস টাইমটা আরো আগে চলে আসবে। চেষ্টা করব প্রতিটি ক্লাস দ্রুত শেষ করে দেওয়ার জন্য। যথাসময় উপস্থিত থাকার জন্য সকলের কাছে বিশেষ অনুরোধ। আজকের প্রথম ক্লাসে কম্পিউটার যেহেতু আমরা শিখবো, সেই কম্পিউটার শেখার মধ্য দিয়ে আমাদের আজকে ক্লাসের সূচনা। আর কম্পিউটারটা কি সেটা বোঝাটাই হলো আমাদের আজকের মূল ক্লাস। কম্পিউটার মূলত হলো একটি ক্যালকুলেটর মেশিন। কম্পিউটারের অপর নাম কি বলেন, কথা বলেন। কম্পিউটারের অপর নাম কি? ক্যালকুলেটর। কি নাম? ক্যালকুলেটর মেশিন। ক্যালকুলেটর কম্পিউটারের অপর নাম হলো ক্যালকুলেটর। ক্যালকুলেটর এই ক্যালকুলেটর আমাদের মাঝে হঠাৎ করে চলে আসে না, অনেক গবেষণার ফলে, শত শত বছর গবেষণার ফলে একটি পূর্ণাঙ্গ ক্যালকুলেটর আমরা হাতে পেয়ে। যদি স্টোরিটা নিই তাহলে বিশাল ইতিহাস। যদি সামারিটা নিই তাহলে বলতে হবে এভাবে যে খ্রিস্টপূর্ব 3000 সালে, অর্থাৎ বর্তমানে 2015, 25, 26 সাল চলে, আজ থেকে বলা যায় যে প্রায় 5000 বছর পূর্বে গণনার যাত্রা শুরু হয়। কিভাবে? যে কেউ করতো আপনার পাথর পাথর দিয়ে, কেউ রশিতে গিট্টু মেরে, এইভাবে গণনা শুরু হয়েছে। এবং এক এক দেশে এক একটা গবেষণার ফলে বিবর্তনের মধ্য দিয়ে সেই যন্ত্র অথবা সেই গণনার মাধ্যম আপডেট হতে থাকে। যদি বলেন এই গবেষণাটা পাথর দিয়ে হয়েছে, রশি দিয়ে হয়েছে, অনেকেই দাগ টেনে করেছেন, এরকম বিভিন্ন ভাবেই গণনা কাজগুলো সম্পন্ন করেছেন। আমরাও ছোটবেলায় দেখেছিলাম গ্রামের মধ্যে যে তারিখ করা হতো রশির মধ্যে গিট্টু দিয়ে দিয়ে। আমরাও দেখেছি, বেশি দিন হয় নাই, আমরা তো 90-এর আগের লোক, সেই সুবাদে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। তখন ওই গিট্টু মেরে মেরে দেখতাম যে আমরা তারিখ গণনা করা হতো। আজকে কয় তারিখ এটা গিট্টু মেরে মেরে দেখতাম আমরা। তো ঠিক এই যে গবেষণাগুলো পৃথিবীর মধ্যে মানুষ যেহেতু বসবাস করছে, মানুষের মাথা দিয়ে অনেক কিছু গবেষণা হয়েছে, সেই গবেষণার উপর আবার গবেষণা হয়েছে। এভাবে একটা জিনিস যখন তৈরি হয় সেই জিনিসটাকে আরো কিভাবে অ্যাডভান্স করা যায়, আরো উন্নত কিভাবে করা যায় সেটার উপরে গবেষণা হয়েছে। এইভাবে গবেষণা হতে 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 আজকে আমি আপনি যে ক্যালকুলেটর মেশিন বা কম্পিউটার চালাই, সেই মেশিনটার আবির্ভাব বা পূর্ণাঙ্গতা পেয়েছে। যদি মানুষের গণনার কথা বলি, অনেকভাবে হয়েছে সেটা বুঝতে পেরেছেন, কিন্তু কোন জায়গা থেকে, কোন সূচনা থেকে কম্পিউটার তৈরির স্বপ্ন দেখেছে মানুষ,
সেটা যদি আপনি হিসাব করতে যান, তাহলে আপনাকে বলতে হবে যে অ্যাবাকাসের মাধ্যমে এটার বিবর্তন শুরু হয়েছে। অ্যাবাকাস একটি যন্ত্র, একটা গণনার যন্ত্র। দেখেন, কাঠি এবং পাথরের সমন্বয়ে এটি তৈরি করা, তাও আবার কোথায়? চীন দেশ। অ্যাবাকাস যখন তৈরি হয়, মানুষ অ্যাবাকাসের মাধ্যমে নতুনত্ব খুঁজে পায়, গবেষণা করার মতো মন মানসিকতা তাদের শুরু হয়। অ্যাবাকাসের মাধ্যমে গবেষণা করে আরেকটু আপডেট গিয়ে দেখে যে আরেকটু আপডেট একটা যন্ত্র তৈরি করেছে, যেটার নাম হলো প্যাসক্যাল। এটার উপর যদি আপনি আরো গবেষণা করতে চান, মানে পরবর্তীতে এটাকে গবেষণা করে আরেকটু আপডেট রূপ দিয়েছে, সেই রূপটা হলো আমাদের রেফারেন্স ইঞ্জিন। এই দেখেন, গণনা যন্ত্র। এটার উপর যখন আরো গবেষণা করা হয়, একটা সময় আসে যে মানুষ, আর অনেক কিন্তু যন্ত্র তৈরি হয়েছে, ডিফেন্স ইঞ্জিনের পরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বের হয়েছে, এরপরে আরো অনেক যন্ত্র বের হয়েছে, কিন্তু বিশেষ বিশেষ মূল মূল জায়গাগুলোতে মানুষ তার চিত্র পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে সর্বশেষ চার্লস বেবেজ একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করেন। পূর্ণাঙ্গ কম্পিউটার 1890 সালে ডক্টর হারম্যান হলুদ নামের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগের কাজ করলেন তিনি। অর্থাৎ যারা গণনার আদমশুমারি গণনা কাজ করতো, তাদের আসলে এই মেশিন গুলো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সেই মেশিনের আপডেট তৈরি হতে 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 ট্যাবলেটের নাম তৈরি হয়েছে, তারপর ট্যাবলেটের মেশিন কোম্পানি হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। সর্বশেষ আধুনিক যুগে একটি পূর্ণভাবে কম্পিউটার তৈরি হয়, কিন্তু এটি চার্লস বেবেজ তৈরি করেন নাই, বরং চার্লস বেবেজের গবেষণার ফসল এই কম্পিউটার, যেটির নাম ছিল এনিয়াক। বলা যায় যে পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হলো এনিয়াক। আর এই এনিয়াকটা সম্পূর্ণ চার্লস বেবেজের গবেষণার যেই থিওরি রয়েছে, যে স্টোরি রয়েছে, বা তিনি গবেষণা করে পরিপূর্ণভাবে যে একটা বই লিখে গেছেন, বা তার গবেষণা ইতি টানতে পারেন নাই তিনি। কারণ অর্থনৈতিকভাবে যেমন সাপোর্ট দরকার ছিল, তেমন তার আরো অন্য আনুষঙ্গিক অনেক কিছুই দরকার ছিল। সব মিলে তিনি পরিপূর্ণভাবে এটি সম্পন্ন করতে পারেন নাই। ফলে তার অসম্পূর্ণ কাজগুলোকে গবেষকরা গবেষণা করে এইটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। পৃথিবীর কম্পিউটারের নাম হলো কম্পিউটার ইতিহাস নতুন অধ্যায়। একটি কম্পিউটার যখন তৈরি হয়ে যায়, তখন এই কম্পিউটারের উপর বিশ্বের মানুষ আরো উন্নত গবেষণা শুরু করে। এই পরবর্তীতে আমাদের বর্তমান আমরা আধুনিক যুগ পেয়েছি, দেখতে পেয়েছি যে আমাদের হাতের কাছে কত ছোট আকারে কত কিছুই সম্পন্ন কাজ সম্পন্ন করা যায়। এই যে এনিয়াকটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা রুমের মধ্যে, কিন্তু 9 মিটার প্রস্থ এবং 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর। দেখেন, 9 মিটার এবং 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর, কিন্তু এই যন্ত্রগুলো, এবং এটির ওজন ছিল 15 টন। সবাই মিউট হয়ে যান, যদি ভিডিও অন রেখেছেন হাফেজ মাসরুর ভাই ভিডিও অফ করেন। আপনার এখানে ডাবল আইডি অন করে কেন? অফ করেন, অফ করেন। এই একটা কম্পিউটার 9 মিটার প্রস্থ 15 মিটার দৈর্ঘ্যের একটি রুমের মধ্যে সেট করা, এবং এটির ওজন ছিল 15 টন, এবং এটা চালানোর জন্য লাগতো 150 কিলোওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুতের মাধ্যমে কম্পিউটারটা চালাইত। মজার ব্যাপার হলো, কাজ করতে করতে কিন্তু এটা অসম্ভব রকমের হিট হয়ে যেত, গরম হয়ে যেত। এটাকে মাঝে মধ্যে ঠান্ডা পানি ঢেলে শীতল করার প্রয়োজন পড়তো। এনিয়াক ছিল বাল্ব নির্ভর কম্পিউটার। আমরা বর্তমানে যে কম্পিউটার গুলো চালাই, এটা বাল্ব নির্ভর।
ট্রানজিস্টার ইত্যাদি গুলোর মাধ্যমে কিন্তু আমরা এটি করে থাকি। কিন্তু ENIAC যে কম্পিউটারটি ছিল সেটা বাল্ব নির্ভর ছিল, বাল্বের উপর এটি পরিচালনা হতো এবং যার কারণে এটি হিট হয়ে যেত। আর এই কারণে ঠান্ডা পানি দিয়ে এটাকে কি করা হতো? ঠান্ডা করা হতো। প্রায় 18,000 বাল্ব লাগানো ছিল, 18,000। প্রতি সেকেন্ডে প্রায় 5,000 গণনা কাজ করতে পারত। মানে তখনের জন্য এটি অনেক উন্নত ছিল। 5,000 প্রতি সেকেন্ডে গণনা কাজ করতে পারতো, মানে হলো তখনের জন্য এটা অনেক উন্নত কম্পিউটার ছিল। এর পরবর্তীতে ওই কম্পিউটারের উপর গবেষণা করে কম্পিউটার বিশাল আকারে, কম্পিউটারকে কিভাবে ক্ষুদ্র আকারে এবং এই অল্প শক্তি সম্পন্ন, অল্প বলতে একটা ফাইল যদি রাখা হতো দ্বিতীয় ফাইল রাখার মতো জায়গা থাকতো না। এই কম্পিউটারকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, আকারে ছোট করা যায়, সেটার উপর বিভিন্ন দেশের গবেষকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, বিভিন্ন বৈজ্ঞানিকরা গবেষণা করে এটিকে ক্ষুদ্র আকারে আজকে আমার হাতে, আপনার হাতে, আমার ল্যাপটপে বা আমার ডেস্কটপে, আপনার ডেস্কটপে, আমার ডেস্কে, আপনার ডেস্কে এটি পৌঁছে দিয়েছে এই ট্রানজিস্টরের মাধ্যমে। এটা সম্পন্ন হয়েছে। ট্রানজিস্টর ছিল, তারপরে এরকম আরো অনেক ধরনের সিলিকন চিপ ছিল, আইসি ছিল, ইন্ডিকেটর ছিল। এগুলো সমন্বয়ে দেখেন কম্পিউটারটা বিশাল জগৎটা ছোট্ট একটা জায়গার মধ্যে চলে আসে। কম্পিউটার জানলাম, কম্পিউটার কিভাবে আমাদের মাঝে আসলো। যদি বলি যে কম্পিউটার ক্যাটাগরি কেমন, তাহলে বলতে হবে এমন। কম্পিউটার ক্যাটাগরি হলো সাধারণত দুই ভাবে, বা অনেকে বলে তিন ভাবে, আবার অনেকে বলে যে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে। মূলত কম্পিউটার তিন প্রকার, মেইনলি তিন প্রকার: অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। অ্যানালগ এবং হাইব্রিড গুলো বিভিন্ন উন্নত কাজগুলোর জন্য ব্যবহার করা হয়, যেমন আমাদের চাষবাসের গবেষণা, তারপরে আমাদের অন্যান্য যেগুলো রয়েছে সেটাকে কি বলে বিমানের, তারপরে এরকম আরো উন্নত বিভিন্ন কাজগুলো, বিভিন্ন সাইডের কাজগুলো গবেষণার জন্য যে হাইব্রিড এবং অ্যানালগ গুলো ব্যবহার করা হয়। আর আমি আপনি যে কাজগুলো করি ডিজিটাল, এই ডিজিটাল কম্পিউটার মধ্যে আবার অনেক প্রকারের কম্পিউটার আছে। ডিজিটালের মধ্যে সুপার আছে, মেইন ফ্রেম আছে, মিনি ফ্রেম আছে, মাইক্রো আছে। এগুলো সব ডিজিটাল, মানে এগুলোর কাজগুলো ডিজিট আকারে হয়। মানে কম্পিউটার মূলত একটা সফটওয়্যারের মাধ্যমে কাজ হয়। সেই সফটওয়্যার গুলো ডিজিট আকারে মানে গণনা করে, সেই গণনা অনুযায়ী ফলাফল কি হয় সেটা আমি আপনি দেখতে পাই। ঠিক আমাদের এই ডিজিট আকারের মধ্যে চার ধরনের কম্পিউটার আছে: সুপার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম, মাইক্রো। ধরলেন আপনি যে সিটি স্ক্যান করলেন, এটিও কিন্তু একটা কম্পিউটার। আলট্রা করলেন, এটি একটা কম্পিউটার। তারপরে আপনি এক্স রে করলেন, এটি একটা কম্পিউটার। তারপরে ইজি করলেন, এটা একটা কম্পিউটার। এগুলো সবগুলো কম্পিউটার। কম্পিউটার বলতে আমার আপনার ডেস্কের মধ্যে যে কম্পিউটার দেখা যাচ্ছে সেটা যে কম্পিউটার, বিষয়টা এমন না। ওই যে আমার যে রিপোর্টটা, আপনার যে রিপোর্টটা বের করে দিচ্ছে, আমার যে স্ক্যানটা, আপনার যে স্ক্যানটা করে দিচ্ছে, এটাও কিন্তু কম্পিউটার অন্তর্ভুক্ত। কম্পিউটারটা গবেষণার ফসল, কম্পিউটার একটা যন্ত্র। আর যদি মাইক্রো যে কম্পিউটারটা আমরা বলি, সেই মাইক্রো কম্পিউটার হলো ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ। এগুলো আমার ডেস্কটপ বা আমার ডেস্কে, আপনার ডেস্কে যে কম্পিউটার গুলো রয়েছে এগুলোকে মাইক্রো কম্পিউটার বলে, ছোট ক্ষুদ্র আকারের কম্পিউটার। আর এর বাইরে যেগুলো রয়েছে এগুলো অনেক উন্নত এবং ওগুলো বড় বড় জায়গা সম্পন্ন এবং বিশাল বিশাল রুম, বিমান, তারপরে বিভিন্ন ধরনের যেগুলোকে কন্ট্রোল করে অন্যান্য ইয়ে। তো কম্পিউটারের প্রকারভেদটা আমরা জানলাম। আসেন ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, এগুলো সবকিছু আমার আপনার ডেস্কের মধ্যে থাকে। কোনটা বৃহৎ আকারে দেখায়, কোনটা ছোট আকারে দেখায়। যেমন ল্যাপটপ ছোট আকারে দেখায়, ডেস্কটপ এই যন্ত্রপাতি গুলো সবকিছু ডেস্কের উপর থাকে। দুটাই কাজ সেম, অপারেটিং সিস্টেম সেম। যেমন ডেস্কটপ কম্পিউটারের মধ্যে কি কি থাকে,
মনিটর থাকে, স্পিকার থাকে, কিবোর্ড থাকে, সিপিইউ থাকে, তারপরে মাউস থাকে। এই সকল সমন্বয়ে কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার। আর ল্যাপটপ, এটার মধ্যে যা কিছু রয়েছে, ডেস্কটপের মধ্যে যা কিছু রয়েছে, সবকিছুই ল্যাপটপের মধ্যেও থাকে। কেমন? ল্যাপটপে ডেস্কটপ আপনার ডিসপ্লে রয়েছে, ডেস্কটপে রয়েছে। তারপরে পিসি রয়েছে, পিসিটাও কিন্তু আমার এই যে কিবোর্ডের নিচে রয়েছে। এখানে কিবোর্ড আছে, এখানেও কিবোর্ড আছে। ঠিক কিবোর্ডের নিচে কিন্তু পিসির অংশগুলো থাকে পাতলা করে। তারপর আসেন মাউস রয়েছে, এই যে এখানে মাউস রয়েছে পাতলা করে, টাচ টাচ। তারপর আসেন স্পিকার রয়েছে, এই যে আপনার এই জায়গার মধ্যে, যে উপরের দিকে এই কোনা জায়গার মধ্যে দেখবেন স্পিকার রয়েছে। অর্থাৎ এই বিশাল আকার ডেস্কটপ কম্পিউটারটাকে ক্ষুদ্র আকারে ল্যাপটপের মধ্যে সেট করে দেওয়া হয়। আপনি চিন্তা করে দেখেন, ডেস্কটপ কিন্তু আপনি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন না, বাট আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন। চাইলে গাড়ির মধ্যে চালাইতে পারবেন, চাইলে পার্কের মধ্যে নিয়ে যেতে পারবেন, চাইলে নদীতে, ট্যুরে, যে কোনো জায়গাতে নিয়ে কাজ করতে পারবেন। বাট ডেস্কটপে কিন্তু সেটা পসিবল না। এই যন্ত্রপাতি সবগুলো নিয়ে চলাফেরা কিন্তু খুব টাফ। যার কারণে এই ল্যাপটপটা যদি আপনার থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় অনায়াসে কাজ করবেন। ব্যাটারি সিস্টেম রয়েছে, চার্জ দেওয়া থাকে, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টাও চালানো যায়, যার যার কম্পিউটার ক্যাপাসিটি অনুযায়ী। তো এই যে একটা যন্ত্র, একটা যন্ত্রের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারছেন, অনায়াসে সবকিছু করতে পারছেন। এই একটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ কাজ করে কিভাবে, কিভাবে কাজ করে? এটি দুইটা যন্ত্রের মাধ্যমে বা দুটি সিস্টেমের সমন্বয়ে এটির কাজ আমরা ভোগ করতে পারি। নাম্বার ওয়ান, হার্ডওয়্যার। নাম্বার টু, সফটওয়্যার। খেয়াল করবেন, হার্ডওয়্যার কাকে বলে আর সফটওয়্যার কাকে বলে, আর কম্পিউটার কাজ করে কিভাবে? 3টা প্রশ্ন। নাম্বার ওয়ান, কম্পিউটার কাজ করে কিভাবে। নাম্বার টু, হার্ডওয়্যার কাকে বলে। নাম্বার টু, সফটওয়্যার কাকে বলে। আচ্ছা, মানুষের মধ্যে কয়টা অংশ রয়েছে, কে বলতে পারবে? মানুষের মধ্যে কয়টা অংশ রয়েছে, কয়টা অংশের সমন্বয়ে মানুষ চলতে পারে, কে বলতে পারবে? কোন জিনিসটা চলে গেলে মানুষের দেহ অকেজো হয়ে যায়, এটা কে বলতে পারবে? মাথা চলে গেলে মাথা খুলে কাজ কথা বলতে হবে, ব্রেন খুলে কথা বলে। রুহ, আত্মা। আত্মা। কোন জিনিসটা মানুষের থেকে চলে গেলে মানুষের দেহ অকেজো হয়ে যায়, আর কোনো কাজ করে না, এটা কি মাথা? বলেন। মাথা হবে হয়তো। আবার বলেন মাথা। কোন জিনিসটা দেহ থেকে চলে গেলে হাড্ডি, আত্মা, রুহ, রুহ। রুহ রুহ প্রাণ স্যার। প্রাণ। সাধারণ বিষয় এটা। স্যার, এটা রুহ তো, মনে হয়। ওটা তো অন্য দেশের মানুষ বা অন্য কোন রিলিজিয়ন মানুষকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে নাও পারে, বাট মুসলিম তো এটা দিতে পারে। মুসলিমের সম্পর্ক তো এই জায়গা থেকে, আত্মার সাথে। অন্য ধর্মের মানুষের কিন্তু আত্মার সাথে সম্পর্ক না। মুসলিমদের সকল কাজগুলো আত্মার সাথে সম্পর্ক। তাহলে আপনি কেন পারবেন না এটা বলতে? আপনারা যে পিটানি দিবে, এটা কিন্তু কবরে যে যাবেন, এই পিটানিটা কিসের মধ্যে দিবে? আত্মার মধ্যে তো দিবে। আপনাকে যে পরবর্তী প্রজন্ম আবার পরিপূর্ণ রূপ দিবে, সেটা তো আত্মা দিয়ে দিবে। সে আত্মা সম্পর্কে আপনি এত গাফেল থাকলে তার হবে না। মানুষের সবচাইতে বড় শক্তি, দেহের সবচেয়ে বড় শক্তিটা কি? আত্মা। মানুষের দেহের সবচেয়ে বড় শক্তি কি? আত্মা। আত্মাটাকে ধরে রাখার জন্য, এই রুহটাকে ধরে রাখার জন্য মানুষ লাইফ সাপোর্টে রাখে। বলে না, লাইফ সাপোর্টে রাখে। কি বলেন? লাইফ সাপোর্ট মানে হলো এটা কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাসটাকে ধরে রাখা।
কৃত্রিমের জায়গাও কি হয়ে যায়, ফলস হয়। ওখানে দেখায় আর কি, মানুষের কেনে দেখায় যে তার এখনো চলমান আছে। আর আল্লাহ পাকের খেলাও ওই জায়গায় আল্লাহ পাক দেখায়। আল্লাহ পাক কয়, বান্দা কয় যে আমি ধরে রেখেছি, তুমি নিতে পারবে না। আল্লাহ বলতেছে যে কি, তোর একটু সুযোগ দি, কি তোকে একটু সুযোগ দি, দেখ তুই তুই যে পরিশ্রম করছস, একটা যন্ত্র দাঁড় করাইছস, আমি তো কোনো জিনিস তোকে বিফল করবো না। তোর ব্রেনের মধ্যে আমি এটা ঢেলে দিয়েছি কিভাবে তৈরি করবি, আর এটার মাধ্যমে মানুষকে তুই বোকা বোকা বানাবি যে আমি তোকে ইয়ে করেছি। খালেদা জিয়াকে কতদিন যাবত লাইফ সাপোর্টে রেখেছে, কি বলেন, রেখেছে কিনা? তো লাইফ জি। সাপোর্ট বলে বলছে শেষ। এরকম শত শত মানুষ রয়েছে লাইফ সাপোর্টে, যখন খুলে ফেলে শেষ, সে মারা গেছে। আসলে কি তা? না, উপরওয়ালা যখন হুকুম করে তখন সেটা হয়। ঠিক মানুষের দেহের মধ্যে সবচেয়ে বড় শক্তিটা হলো রূহ। এই রূহ না থাকলে মানুষের এক সেকেন্ডের দাম নাই, এক সেকেন্ডের দাম নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটা যদি আপনার ঘরে থাকে, ওই দামি মানুষটার যদি রুহটা চলে যায়, আপনি একটা সেকেন্ডও তার সাথে থাকবেন? থাকবেন? থাকবেন। তো যেহেতু তার সাথে থাকবেন না, তার দামটা কোথায়? তার রুহের সাথে। তার দামটা কোথায়? রুহের সাথে। তার দেহটা দাম পাবে কখন? যখন তার সাথে রুহ থাকে। ঠিক আমার এই কম্পিউটারটা, আমাদের এই কম্পিউটারটা আমাদের কাছে তখন পর্যন্ত দাম থাকে যখন পর্যন্ত এই রুহটা, কম্পিউটারের প্রোগ্রামটা কম্পিউটারের হার্ডওয়্যার সাথে কাজ করতে পারে। আপনি যে যন্ত্রগুলো দেখেছেন, এগুলো যন্ত্র, এগুলো কিন্তু নষ্ট হলেও যেমন দেখতে পারবেন, ভালো থাকলেও ঠিক তেমন দেখতে পারবেন। এটার ভিতরে শক্তি, এটার ভিতরে শক্তি দেখাইতে পারবে সফটওয়্যার। কে দেখাইতে পারবে? সফটওয়্যার দেখাইতে পারবে। সফটওয়্যার হলো একটা প্রোগ্রাম। সফটওয়্যারটা কি? একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে মানব তৈরি করেছে। মূলত এটার অপর নাম হলো রূহ। মূলত এটার অপর নাম কি? রূহ। রুহ। রূহ যেমন দেখা যায় না, এই শক্তি কাজ করে, আবার রূহ চলে গেলে এই দেহটার কোনো কাজ হয় না। ঠিক আমাদের এই কম্পিউটারের যন্ত্রপাতিগুলো, হার্ডওয়্যার গুলো আমাদের দৃশ্যমান থাকে, ভালো থাকলেও যেমন, খারাপ থাকলেও তেমন। কিন্তু এটা শক্তি কাজ করে সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার কি? আল্লাহ পাক এই যে এই জায়গার মধ্যে থেকে একটা শিক্ষা নেন, এই জায়গা থেকে একটা শিক্ষা নেন। কাল হাসর ময়দানের দিন মাটিও কথা বলবে, পানিও কথা বলবে, বাতাসও কথা বলবে। এরা কথা বলে কিভাবে? খেয়াল করেন কিন্তু, এরা কথা বলবেটা কিভাবে? এই বিবেকটা অনেকের মাথায় কাজ করে না। কাজ করে? এই চিন্তাটা কি অনেকের মাথায় কাজ করে না? আপনাদের মাথায় কি কাজ করে যে মাটি কিভাবে কথা বলবে, পানি কিভাবে কথা বলবে, বাতাস কিভাবে কথা বলবে, সাক্ষী দিবে কি? আল্লাহ পাক ঘোষণা অনুযায়ী তো এগুলো সাক্ষী দিবে, তাই না? জি। কি বলেন? আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তো এগুলো সাক্ষী দিবে, কিন্তু সাক্ষীটা দিবে কিভাবে বলেন? সাক্ষীটা দিবে কিভাবে? আল্লাহ আল্লাহ পাক তাআলা। তাদের জবান খুলে দিবে, তাই না? জি। দৃশ্যমান বলতে এটাই তো, মানে এই আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, ধরেন মানে আপনার সাথে তো নাস্তিকের কথা হচ্ছে, তো সে আল্লাহ পাককে বিশ্বাস করে না। তাহলে আপনি যদি তাকে বলেন যে কাল হাসর মধ্যে আল্লাহ পাক তাদের মুখ খুলে দিবে, সে কি এটা বিশ্বাস করবে? জি না। কারণ সেটা আল্লাহ পাকে বিশ্বাস করে না, গডকে বিশ্বাস করে না। তাহলে সে গডের সৃষ্টিকে কিভাবে বিশ্বাস করবে? তাই না? তাকে বলবেন এই জায়গাতে যে ভাই দেখো, যে তোমার আর আমার আজকে যে মোবাইলটা দেখতে পাচ্ছ, আজকে যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছ, যে সকল যন্ত্রপাতি গুলো দেখতে পাচ্ছ, ওই সকল যন্ত্রপাতি গুলো দিয়ে কি দিয়ে তৈরি তুমি জানো? মাটি দিয়ে তৈরি।
তারপরে আপনার স্টিল দিয়ে তৈরি, তারপর আপনার পিতল দিয়ে তৈরি, এভাবে বিভিন্ন যন্ত্র দিয়ে তৈরি। কিন্তু দেখো সেই যন্ত্রটাকে সফটওয়্যার হিট করে আজকে আমাকে তোমাকে দৃশ্যমান অনেক কিছু সিনারি দেখাচ্ছে। এটা কিন্তু কথা, ওই যন্ত্রের পাওয়ার কিন্তু, এটা কিন্তু মাটির পাওয়ার, এটা কিন্তু কিসের পাওয়ার? মাটির পাওয়ার। আপনি চিন্তা করে দেখেন, এই আমার এই স্ক্রিনটা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছেন সবাই? জি কত সুন্দর আলো দেখাচ্ছে, কত সুন্দর লেখা দেখাচ্ছে। এগুলা একটু চিন্তা করে দেখেন না আপনি, যেগুলো তো আসলে কিছুই না। এগুলাকে আমি টাচ করতে পারবো না, কেজি দরে বিক্রি করতে পারবো না, কিন্তু এগুলো আমার যন্ত্রকে হিট করে এটা আমার সামনে দেখাইতে পারতেছে। এই যন্ত্রটারও একটা নির্দিষ্ট টাইম লিমিট আছে, এরপরে এই যন্ত্রটা নষ্ট হয়ে যায়, তখন সফটওয়্যার তাকে দিয়ে আর কোনো কথা বলাইতে পারে না। বুঝতে পারলাম? তখন সফটওয়্যার তাকে দিয়ে আর কোনো কথা বলাইতে পারে না। পারে না। তাহলে চিন্তা করে দেখেন, মানুষ যদি এই মাটি, তারপরে আপনার লোহা লঙ্করকে সফটওয়্যার কোডের মাধ্যমে এরকম তার শক্তিটাকে দেখাইতে পারে, তাকে কথা বলাইতে পারে, তাকে দিয়ে লেখাইতে পারে, তাহলে আল্লাহ পাকের হুকুম এটা কি অসম্ভব কিছু? জি অসম্ভব কিছু না, এটা তো তার সৃষ্টি। মানুষ গবেষণা করেছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছে, এতটুকু, আর কিছু না। মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই এই মাটি দিয়ে কথা বলার, কিন্তু মানুষ গবেষণা করেছে, তাই আল্লাহ পাক এটা শক্তিটা দেখাচ্ছে, আর কিছু না। আল্লাহ পাক চাইলে কিন্তু এই শক্তিটা দেখাইতে নাও পারতেন, কিন্তু দেখাইলেন কেন? দুনিয়াতে আমরা যেভাবে চাই আল্লাহ পাক আমাদেরকে সেভাবে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা হিসাব নিকাশ কাল হাসির মধ্যে দিন। হার্ডওয়্যারটা কি আর সফটওয়্যারটা কি? হার্ডওয়্যার হলো কম্পিউটার যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতিগুলো, আর এই যন্ত্রপাতিগুলোকে কাজ করার জন্য যে রুহটা, যে প্রোগ্রামটা, যে সফটওয়্যারটা কাজ করে, তাকে মূলত বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার এগুলো এগুলো একটা কোডের মাধ্যমে লেখা হয়। এগুলো কিসের মাধ্যমে লেখা হয়? কোডের মাধ্যমে লেখা হয়। কেমন কোডের মাধ্যমে লেখা হয়? উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা কোড দেখাই। কথা বলবেন না। স্যার আমাকে একটু কোর্স দিয়ে দেন। যেমন আপনি এখানের মধ্যে লিখলেন আপনি এখানের মধ্যে লিখলেন 10 যোগ 9 মাইনাস 1 প্লাস 4। দেখেন, আমি একটা কোড লিখলাম। আমি কি লিখলাম? একটা কোড লিখলাম। আমার কোডের ফলাফলটা কি দেখেন? আমার কোডের ফলাফল হলো 22। কত? 22। 22 মানে হলো আমার 10, আমি কোড দিলাম 10, এটার সাথে যোগ করলাম 9, মাইনাস করলাম, আবার প্লাস করলাম কত? 4। মানে এটা হলো আমার হিসাব, যে আমার 10 টাকা আমার পকেটে ছিল, আমি আরেকজন থেকে 9 টাকা পাইলাম, আবার একজনকে গরিবকে 1 টাকা দিয়ে দিলাম, আবার 1 টাকা দেওয়ার পরে আমার কাছে 3 টাকা আরেকজন থেকে আমি নিলাম।
তো সর্বশেষ ফলাফল কি আমার 22। যে কোডটা আছে না, এই যে কোডটা আমি এখানে কাজ করলাম, আমার একটা হিসাব নিকেশের কোড করলাম, তাই না? মানে আমার জি আজকের পকেটের হিসাবটা করলাম। আজকের পকেটের মধ্যে হলো আমি আজকে সারাদিনের মধ্যে কি খরচ করলাম আর কি টাকা আমার পকেটে আসলো, এটা একটা হিসাব করলাম। সর্বশেষ পকেটে মিললো আমার 22 টাকা। তো ঠিক স্যার, এখানে যদি আপনারা যদি ফ্যামিলি আওয়াজটাকে শোনান তাহলে আর হবে? আমি তো, আপনিও রোজাদার ছিলেন, আমিও রোজাদার, তাই না? সর্বশেষ আপনি তাড়ায় পড়ে আসছেন, আমিও তাড়ায় পড়ে আসছি। এখন তো দুজনেই ঘুমানোর টাইম, ফ্যামিলির কথা শোনানোর টাইম না। হয়তো ঘুমিয়ে যান, নাহলে ক্লাস করেন। খেয়াল করেন, যেমন আমি এখানে ফলাফল পেয়েছি আমার 22। তো ঠিক আমার এখানের মধ্যে একটা কালার রয়েছে, এখানের মধ্যে এই কালারটা আনার জন্য কোন কোন কোড ব্যবহার করা হয়, মানে কত প্লাস করতে হয়, কত মাইনাস করতে হয়, কত অবলিক দিতে হয়, তারপর আপনি ইকুয়ালস দিতে হয়, এই যে কাজগুলো হয়, বা আমি এফ দেখতে পাচ্ছি, ডি দেখতে পাচ্ছি, ডি আকৃতিটা এমনি এমনি চলে আসে নাই, এটার উপর অনেক গবেষণা করে কোড সিস্টেমে ইয়ে করেছে। কোন ভাবে, কোন সিস্টেমে কম্পিউটারকে বা কম্পিউটার প্রোগ্রামকে তৈরি করা হয়েছে, এটা যদি আপনি চিন্তা করতে যান, তাহলে আপনাকে অবশ্যই অনেক বড় একজন গাণিতিক হতে হবে। কারণ এটা সম্পূর্ণ হলো গণিত ডিপার্টমেন্টের কাজ। তারা বলতে পারে আসলে কোডিং কোন জিনিস, কোন কোডের সমন্বয়ে, কোন কোড দিয়ে আমরা কোন ফলাফলটা বের করতে পারি। আমরা ক্লোজ করেছি, আমরা কত সুন্দর একটা ডিসপ্লে দেখেছি, এখানে ঘর ঘর দেখেছি, এগুলো এমনি এমনি হয়ে যায়নি, এগুলো সম্পূর্ণরূপে কোডের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাহলে কোডে কাজ করে কে, প্রশ্ন থাকে। কোডে কাজ করে হলো প্রোগ্রামার, যাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলি, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বলি। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হলো যন্ত্রপাতি গুলো কি করা, তৈরি করা। যে যন্ত্রপাতিগুলো আমরা এখানে দেখেছি, এই যন্ত্রপাতিগুলো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কি করেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো তৈরি করেছে। কি ধরনের সফটওয়্যার গুলো তৈরি করেছে? যেমন আজকে আমি আপনি জুমের কথা, জুমের মাধ্যমে ক্লাস করছি, জুম একটা সফটওয়্যার। তো কিভাবে আমাদের স্ক্রিনটাকে দেখাবে, কিভাবে আমাদের স্ক্রিনটাকে রেকর্ড করবে, কিভাবে আমরা অন অফ করে থাকতে পারবো, আমাদের ভিডিও গুলো কিভাবে দেখাতে পারবো, আমরা কিভাবে মেসেজ করতে পারবো, রিপ্লাই করতে পারবো, এই যে এখানে যিনি আঁকাআঁকি করেছেন তিনি কিভাবে আঁকাআঁকি করবেন, এই সম্পর্কে একটা কোডের মাধ্যমে একটা সিস্টেম, একটা অ্যাপ তারা তৈরি করেছে। আর সেই অ্যাপস এর ফল আমি আপনি নিতে পারছি। এগুলো হলো সফটওয়্যার। আর এই সফটওয়্যার যারা তৈরি করে তারা প্রোগ্রামার। আর প্রোগ্রামার একদিন দুই দিনে হয় না, তারা 4 বছর, 6 বছর, 10 বছর এভাবে কি করে প্রশিক্ষণ নিয়ে এবং অন্য একটা প্রতিষ্ঠানে থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে, এরপরে একটা সময় একজন সে প্রফেশনাল ডেভেলপার হয় বা প্রোগ্রামার হয়। আর তখনই সে অনেক কিছু চাইলে তৈরি করতে পারে। এটা হলো তাদের কাজ। তো সফটওয়্যারটা কিভাবে তৈরি করে সেটা বুঝলেন, সফটওয়্যারটা কি সেটাও বুঝলেন, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানলেন, দেন কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে কি কি যন্ত্র সাধারণত আমাদের কম্পিউটার গুলোতে থাকে। যেমন সিপিইউ, এই সিপিইউ হলো কম্পিউটার মূল যন্ত্র, এটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে, আবার অনেকে বলে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। যে যেটাই বলুক, এটাকে, এটার মূলত সংক্ষিপ্ত নাম হলো সিপিইউ। এটা আরেকটা সংক্ষিপ্ত নাম থাকে পিসি, শুধু এই যন্ত্রটাকে পিসি বলা হয়। অনেকে বলে পিসি, ভাই তোমার পিসিটা নিয়ে এসো, তাহলে আপনি এটা বুঝে নিতে পারেন। আবার যদি বলে যে সিপিইউটা নিয়ে এসো, সেটাও আপনি এই যন্ত্রটাকে বুঝে নিতে পারেন। এটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনি যদি স্ক্রিনে দেখতে চান, তাহলে আপনাকে যে স্ক্রিনটা ব্যবহার করতে হবে সেটার নাম হলো মনিটর। মনিটর দুই ধরনের থাকে, একটা হলো আপনার ডেস্কটপ মনিটর, সরি, একটা হলো সিআরটি মনিটর, আরটা হলো আপনার এলসিডি মনিটর। বর্তমানে ম্যাক্সিমাম কম্পিউটার গুলোতে এলসিডি মনিটর থাকে। আর সিআরটি মনিটরটা সেই আদি যুগে আমরা যখন শিখেছিলাম, তখন থেকে আমরা এই কম্পিউটার গুলোতে শিখেছি। টিভির মতো বিশাল বড় একটা বক্স থাকে, ঠিক ওই ওইটা থেকে গবেষণা করে পাতলা টিভিটা আসছে বা আমাদের এলসিডি মনিটর আসছে। আপনি দেখলেন কি হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে, সেটা মনিটর দেখতে পাচ্ছেন। মনিটর থেকে যদি আপনি কোনো কিছুকে নির্দেশ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মাউস ব্যবহার করতে হবে। মাউসকে বলা হয় কম্পিউটারের হাত।
আর মনিটরকে বলা হয় কম্পিউটারের চোখ, আর সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মূল হৃৎপিণ্ড, যেটাকে আমরা মস্তিষ্ক বলতে পারি, যেটাকে আমরা প্যাড বলতে পারি। এক কথায় যে আপনি হেড ধরতে পারেন, হেড। হেডের ভিতরে কি কি থাকে? মস্তিষ্ক থাকে, প্রসেসর থাকে গবেষণা করার জন্য, তারপরে আপনার এই স্মৃতি শক্তি থাকে, যেটা মধ্যে জমা থাকে, এগুলো সবকিছু এটার মধ্যে থাকে। আপনি হাত দিয়ে কোনো কিছু ইয়ে করলেন, যদি কম্পিউটারের ভিতরে কিছু লিখতে চান, তাহলে আপনার একটা কলম দরকার। কম্পিউটারের কলম গুলো আলাদা আলাদা বাটন করে করে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকটা বাটনকে একটা বোর্ডের মধ্যে সেট করে দেওয়া হয়েছে। ফলে এই বোর্ডটার নাম দেওয়া হয়েছে কিবোর্ড, চাবির বোর্ড। কি ধরনের চাবির বোর্ড? আপনি ও লিখবেন, তাহলে আপনাকে ও কলম দিয়ে লিখতে হবে। আপনি ওয়াই লিখবেন, ওয়াই কলম দিয়ে আপনাকে লিখতে হবে। তো এই যে প্রত্যেকটা বাটন বা প্রত্যেকটা কলম বা প্রত্যেকটা চাবি আলাদা আলাদা অনেকগুলো থাকে, আর এর জন্য সবগুলোকে একটা বোর্ডের মধ্যে সেট করে দেওয়া হয়েছে প্ল্যানিং অনুযায়ী, যাতে যে কেউ খুব দ্রুত গতিতে নির্ভুল ভাবে সেই লেখাগুলো লিখতে পারে। এটার নাম হলো কিবোর্ড। কিবোর্ডের পরে রয়েছে, আপনি কোনো কিছু লিখেছেন চোখের মাধ্যমে, যদি সেটা শুনতে চান কর্ণের মাধ্যমে, তাহলে আপনাকে তো স্পিকার ব্যবহার করতে হবে। স্পিকার কম্পিউটারের ভিতরে শব্দটাকে প্রকাশ করে। স্পিকার দুই ধরনের হয়, একটা হলো পার্সোনাল ভাবে, একটা হলো লাউড। একটা হলো সবাইকে শোনাইতে পারবেন, আর একটা হলো ব্যক্তিগত ভাবে শুনতে পারবেন কানে দিয়ে, হেডফোনের সাহায্যে। এরপর রয়েছে স্ক্যানার। আপনার কোনো কিছু, কোনো ডকুমেন্ট, কোনো হার্ড কপি আপনার স্ক্রিনে নিয়ে যেতে চান, অথবা আপনার কোনো ফটো অথবা কোনো লোগো আপনার কম্পিউটারের ভিতরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে স্ক্যানার ব্যবহার করতে হবে। স্ক্যান করে আপনি সেটা করতে পারবেন। প্রিন্টার, আপনি কোনো কিছু লিখেছেন কম্পিউটারের মধ্যে, সেটাকে কাগজের মাধ্যমে বাহির করতে চান আউটপুট, তাহলে আপনাকে প্রিন্টার ব্যবহার করতে হবে। কম্পিউটার চলে গেল, আপনি কিছুক্ষণ কম্পিউটারটা চালাবেন, কারেন্ট চলে গেল, কারেন্ট, ইলেকট্রিসিটি চলে গেল, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজটি শেষ হলো না। তো এই জন্য আপনি চাইলে এক্সট্রা একটা ইউপিএস ব্যবহার করতে পারেন। ইউপিএস ব্যবহার করলে দুইটা ফায়দা। নাম্বার ওয়ান, অসম্পূর্ণ কাজগুলো চলে যাবে না মুহূর্তে। নাম্বার টু, আপনি আপনার কম্পিউটারকে সেফ রাখতে পারবেন। আমাদের কারেন্টের যে যে আমাদের দেশে যে কারেন্টের সমস্যা, ঘন ঘন যায় আসে, যার কারণে এই যে আসা যাওয়ার কারণে আমাদের ইলেকট্রিক যন্ত্রগুলো নষ্ট হয়ে যায়। আপনি যখন একটা ইউপিএস ব্যবহার করবেন, তখন বাহিরের যে ইয়েগুলো, আপনার ইলেকট্রিসিটির যে বাড়িগুলো আছে, এই এই বাড়িটাকে প্রতিরোধ করতে পারে ইউপিএস। যা কিছু হবে ইউপিএস এর উপর দিয়ে হবে। কোনো প্রিন্টার নষ্ট হবে না, স্ক্যানার নষ্ট হবে না, স্পিকার নষ্ট হবে না, মাউস, কিবোর্ড, মনিটর, সিপিইউ কোনোটাই নষ্ট হবে না। কারণ এগুলো কারেন্টের সাপ্লাই পাবে হলো ইউপিএস থেকে, আর ইউপিএস কারেন্টের সাপ্লাই পাবে হলো ইলেকট্রিসিটি। ফলে ইলেকট্রিসিটি আঘাত করলে এটার উপরে পড়ে, আর এটা সয়ে নেয়, এটা থেকে যেটা সাপ্লাই যায় সেটা আর অন্যগুলোর উপর আঘাত আনতে দেয় না। এর জন্য ইউপিএস ব্যবহার করার চেষ্টা করব। সফটওয়্যার সম্পর্কে আমরা ইতিমধ্যে পরিচয় হয়েছে। আমাদের যে উইন্ডোজটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা সফটওয়্যার। আমরা বাংলা মাধ্যমে লেখালেখি করতে চাইলে একটা ভিডিও সফটওয়্যার ব্যবহার করতে হয়, এটা একটা সফটওয়্যার। আজকে আমি আপনি জুমের মাধ্যমে ক্লাস করতে পারছি, এটা একটা সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো একটা সফটওয়্যার। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সফটওয়্যার রয়েছে। আপনি যখন যে সফটওয়্যার কম্পিউটারের মধ্যে সেট আপ করবেন, তখন ওই সফটওয়্যারের ফলাফলগুলো বা ওই সফটওয়্যার কার্য যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আপনি ভোগ করতে পারবেন। আসেন কিভাবে কম্পিউটার বন্ধ করবেন। কম্পিউটার বন্ধ করার আগে কম্পিউটার চালাইতে হয়। কম্পিউটার চালানোর জন্য কি করতে হয়? কম্পিউটার চালানোর জন্য আগে আমাদেরকে যে ইলেকট্রিসিটি সুইচ রয়েছে, সেটা আমাদেরকে সুইচ দিতে হয়। যদি ইউপিএস থাকে, এরপর আমাদেরকে ইউপিএস এর সুইচটা বাটন প্রেস করতে হয়। কোনো কোনো সুইচ প্রেস করলে হয়ে যায়, কোনো কোনো সুইচ প্রেস করে ধরে রাখতে হয়, তারপর অন হয়। থার্ড নাম্বার সুইচ হলো আমাদের সিপিইউ সুইচ। আমাদের সিপিইউর মধ্যে এই ধরনের সুইচ থাকবে পাওয়ার। যেমন দেখেন আমাদের সিপিইউ তে যান, এই হলো আমাদের সিপিইউ।
এই সিপিইউ দেখেন এই জায়গার মধ্যে একটা সুইচ আছে, কোনো কোনো কম্পিউটারের মাঝে থাকে, বামে থাকে, সাইডে থাকে, উপরে থাকে, যেখানে থাকুক না কেন পাওয়ার নামে একটা সুইচ থাকবে, হয়তো লোগো থাকবে, না হয় পাওয়ার লেখা থাকবে। যদি লেখা থাকে তো আপনি পেয়ে গেলেন যে পাওয়ার, যদি পাওয়ার লেখা না থাকে তাহলে এই ধরনের একটা লোগো থাকে। আপনি বাটন আপনার কম্পিউটার দেখলে, ডেস্কটপে এক দুইবার দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন বাটনের মাধ্যমে এটি অন করা হয়। আপনি যখন এটাকে সুইচ ক্লিক করবেন, কলিং বেলের প্রেস করে ছেড়ে দিবেন, কেননা এটা এমন একটা জিনিস যে বিদ্যুৎ ধরে রাখলে, আপনি যদি সুইচ টিপ মানে ধরে রাখেন, এটা অটোমেটিক ভাবে অন হয়ে অফ হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে যায় বিদ্যুৎ। যেহেতু একই সুইচের মধ্যে দুইটা কাজ রয়েছে, ওয়ার্নিং দেওয়া আছে, একবার প্রেস করলে এটা অন হবে, আরেকবার প্রেস করলে এটা অফ হবে। তাই আপনি যখন ধরে রাখবেন টিপ মারে, তখন অটোমেটিক ভাবে অন হয়ে যেতে আবার অফ হয়ে যায়। এজন্য আমরা এটাতে একবার প্রেস করব, দেন কিছু সময় অপেক্ষা করব। আর যদি বন্ধ করতে চাই তাহলে কিন্তু আমরা এই বাটনে কখনো প্রেস করে অফ করব না। আমরা অফ করব হলো আমাদের স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামের মাধ্যমে। এখান থেকে যদি আমরা শাটডাউন ক্লিক করি তাহলে স্টেপ বাই স্টেপ আস্তে 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 সবকিছু বন্ধ হয়ে আসবে। প্রোগ্রামের মাধ্যমে বন্ধ যখন করবেন তখন প্রত্যেকটা যন্ত্র থেকে একটা নিয়মতান্ত্রিক ভাবে বিদ্যুৎ গুলো অফ হইতে থাকে, ফলে আপনার কোন যন্ত্রের উপরে কোন সফটওয়্যার উপর আঘাত আনবে না। আর যদি আপনি ঠিক ডিরেক্ট যদি এই বাটনে প্রেস করে যদি বন্ধ করতে চান, ডিরেক্ট যদি আপনি এই বাটনে প্রেস করে বন্ধ করতে চান, তাহলে আপনার কম্পিউটার প্রায় সমস্যা দেখা দিবে, নাম্বার ওয়ান। আর যদি আপনি সিস্টেম থেকে বন্ধ করেন, বন্ধ করার পরে আপনি এখানে চাপ দেন, যদি মনে করেন যে সিস্টেম তো বন্ধ করলাম, এবার তো কম্পিউটার বন্ধ করতে হবে না, সিস্টেম তো বন্ধ করে দিলে অটোমেটিক ভাবে আপনার কম্পিউটারের সকল ফ্যান গুলো, সুইচ গুলো, কত সব ধরনের কার্যক্রম গুলো অটোমেটিক অফ হয়ে যাবে। আপনাকে আর এখানে প্রেস করতে হবে না। আপনার কম্পিউটার কিছু সময়ের পরে যখন অন হয়ে যাবে, ঠিক আপনার স্ক্রিনটা এবার ভেসে আসবে। স্ক্রিনটা এবার ভেসে আসার পরে আপনার কি কাজ? এরপর আপনার কাজ হলো আপনি এটা এবার অপারেট করবেন, চালাইবেন। কিভাবে চালাইবেন? চালানোর জন্য হাত লাগে। আমরা যখন গাড়ি চালাই তখন আমাদের হাত লাগে অবশ্যই, ঠিক কম্পিউটারের হাতের নাম হলো মাউস। কম্পিউটার হাতের নাম কি? মাউস। এই মাউসের মাধ্যমে আমরা কি করতে পারি? কম্পিউটারটা চালাইতে পারি। কম্পিউটার যদি মাউস চালাইতে হয় তাহলে আপনাকে আগে হাতের আঙ্গুলের পরিচয় জানতে হবে। এখানে দেখেন হাতের আঙ্গুলের কিছু পরিচয় দেওয়া হয়েছে। কেন হাতের আঙ্গুলের পরিচয় দেওয়া হয়েছে? যেহেতু আমরা মাউস কিবোর্ড গুলো হাত দ্বারা পরিচালনা করব, আর হাতের আঙ্গুলের নাম না জানলে, আমি যদি আপনাকে বলি যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এটা প্রেস করেন, আপনি যদি বৃদ্ধ আঙ্গুলটা না চিনেন তাহলে আপনি প্রেস করবেন কিভাবে? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ওই বাটনটা প্রেস করতে বলি, আপনি যদি কনিষ্ঠ আঙ্গুলটাই না চিনেন তাহলে কিভাবে করবেন? এর জন্য প্রথমে আঙ্গুলের পরিচয়টা আমরা দিয়ে থাকি। হাতের আঙ্গুলের মধ্যে 5টি আঙ্গুলের 5টি নাম: বৃদ্ধ আঙ্গুল, তর্জনী আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, অনামিকা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল। দুই হাতের সেম নাম। আপনারা এইভাবে হাতের আঙ্গুলের নামগুলো অবশ্যই জেনে নেবেন। এরপর আসেন হলো মাউস। মাউস মাউসের পরিচয়। মাউস হলো কম্পিউটারের হাত। এই কম্পিউটার হাতের মধ্যে আরো কিছু আঙ্গুল থাকে। আমাদের এই হাতের মধ্যে আঙ্গুল আছে না? 5টা আঙ্গুল। ঠিক মাউসের মধ্যে এরকম কয়েকটা সুইচ আছে, যেটাকে আপনি বাংলা ভাষা যদি বলেন তাহলে ধরে নিতে পারেন আঙ্গুল, ফিঙ্গার। এখানের মধ্যে দেখা যাচ্ছে এটারও 5টা ফিঙ্গার দেখানো হচ্ছে। নাম্বার 1 রাইট ক্লিক, নাম্বার 2 লেফট ক্লিক, নাম্বার 3 স্ক্রল হুইল, আর নাম্বার 4 2x ক্লিক, নাম্বার 5 বডি। এখানের মধ্যে রাইট ক্লিক আর লেফট ক্লিক বলা হচ্ছে, তার মানে হলো আমাদের বাটন ইয়েস নো বাটনের 2টা বাটন রয়েছে। একটা হলো মোর, আরটা হলো
সিঙ্গেল। মোর মানে এটার মধ্যে আরো কিছু রয়েছে, আর সিঙ্গেল মানে এটার মধ্যে কোনো কিছু নেই। যেমন আমি ক্লিক করলাম, দেখেন, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, অথবা এটার মধ্যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর একটা প্রোগ্রাম ওপেন হলো, এটাতে ক্লিক করলাম, দেখেন ক্লিক হচ্ছে, সিলেক্ট হচ্ছে। আমি কিন্তু মোরে ক্লিক করছি না, আমি শুধুমাত্র লেফট ক্লিক করছি। লেফট লেফট ক্লিককে মানুষ ক্লিক বলে, শুধু ক্লিক বলে। কেন বলে? সবচেয়ে বেশি ব্যবহার হয় তো, এর জন্য লেফট ক্লিক বলে না, মানুষ শুধু ক্লিক বলে। আপনাকে যদি আমি বলি ক্লিক করার জন্য, আপনি ধরে নেবেন লেফট ক্লিক বলা হচ্ছে। আর আমি যদি আপনাকে রাইট ক্লিক বলি, তাহলে আমি আপনাকে স্পেশাল বার বলেই দিব রাইট ক্লিক। অথবা সবাই আপনাকে বলে দিবে যে তুমি অমুক জায়গায় রাইট বাটন ক্লিক করো, অমুক জায়গায় রাইট বাটন ক্লিক করো, বা রাইট ক্লিক করো, অমুক প্রোগ্রামের উপর রাইট বাটন ক্লিক করো, অমুক জায়গাতে তুমি রাইট বাটন ক্লিক করো। রাইট বাটনটা বা রাইট ক্লিকটা কেন করবো? রাইট ক্লিকের মধ্যে কিছু মোর অপশন, যে তুমি এটা করতে চাও, এটা করতে চাও, এটা করতে চাও, এগুলোর মধ্যে থেকে কোনটা করতে চাও। রাইট ক্লিক, যে কোনো প্রোগ্রামের উপর রাইট বাটন ক্লিক করলে দেখবে অনেকগুলো প্রোগ্রাম আসছে, অথবা খালি জায়গায় রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো প্রোগ্রাম আসছে। তার মানে হলো রাইট হাতের মধ্যে অনেকগুলো অপশন থাকে, বাট লেফট বাটনের মধ্যে বা লেফট ক্লিকের মধ্যে কোনো অপশন থাকে না। এটা ডিরেক্ট অ্যাকশন করে, ডিরেক্ট হিট করে। এটা খুলবেন, ডাবল ক্লিক করেন, এটা ক্লোজ করে দিবেন, ওয়ান ক্লিক করেন। অর্থাৎ এই বাটনটা কোথাও একবার ক্লিকে কাজ হয়, কোথাও কোথাও ডাবল ক্লিকের কাজ করতে হয়, কোথাও কোথাও ট্রিপল ক্লিক করতে হয়, একসাথে 3 বার ক্লিক করতে হয়। এই 3 ভাবে এই ক্লিকের কাজ। আসেন ক্লিকের পরে আসেন হলো স্ক্রল হুইল। এই যে আমি উপরের দিকে যাচ্ছি, দেখেন নিচের দিকে যাচ্ছি, এই যে আমি উপরের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, এটাকে হলো মই ব্যবহার করছি। মই, মই মানে হলো উপরে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয়, এটাকে গ্রামের ভাষায় মই বলা হয়। এই যে মইটা ব্যবহার করলাম, এই মইটা মূলত আমার মাউসের চাকা। আমি যখন মাউসের চাকাটা ঘোরাচ্ছি, তখন কিন্তু আমার এটা মইটা কি হচ্ছে, উঠে নামা করছে। এটার নাম হলো স্ক্রল হুইল, মাউসের চাকা। হুইল চেয়ার বলি না আমরা, হুইল চেয়ার, চাকা, ঠিক এই ধরনের একটা চাকা থাকে। দেখেন আমার মাউসের উপরে এই জায়গায় আমাদের চাকাটা দেখতে পাচ্ছি, এই চাকাটা উপর নিচ করলে উপর নিচে যায়। এরপর আসলে 2x ক্লিক। 2x ক্লিক হলো, বলেছিলাম যে কোথাও কোথাও ওয়ান ক্লিক করতে হয়, কোথাও কোথাও ডাবল ক্লিক করতে হয়, আবার কোথাও কোথাও ট্রিপল ক্লিক করতে হয়। এতে ট্রিপল ক্লিক আমাদের খুব কম লাগে, ধরেন 1 লাখ বা 1000 প্রেস করলে একবার হয়তো লাগতে পারে, বাট 2x ক্লিক একাধিকবার লাগে। প্রতি 10 বারে একবার কমপক্ষে, কমপক্ষে 2x ক্লিক একবার লাগেই। যেমন আমি প্রোগ্রামটা ওপেন করবো, আমি 1000 বার এখানে ক্লিক করলে হবে না, 102 বার ক্লিক করতে হবে, সাথে সাথে ওপেন হয়ে যাবে। তার মানে এটা 2x ক্লিক। 2 বার পর পর 2 বার ক্লিক করাটাকে 2x ক্লিক বলে। এই 2x ক্লিক অনেকগুলো মাউসের মধ্যে কিন্তু 2x ক্লিকের বাটন থাকে। যেমন এই যে কোনায় দেখতে পাচ্ছি সাদা কালার একটা বাটন দেখা যাচ্ছে, এটা অনেকগুলো মাউসের মধ্যে থাকে, আবার অনেকগুলো মাউসের মধ্যে থাকে না। যেসব মাউস গুলোর মধ্যে থাকে, ধরে নেবেন যে এটা ডাবল ক্লিকের কাজ। আসেন ফুল বডি, এই হলো ফুল বডি। বডিটার নিচে ডান পাশে একটা সুইচ থাকে, বাম পাশে একটা সুইচ, উপরে একটা সুইচ, মূলত 3টা মেইন সুইচ। সাপোর্ট হিসেবে আরেকটা সুইচ থাকে যেটা হলো 2x ক্লিক। এই 4টা সুইচ থাকে, আর এটা কেবলের সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ হয়, এই কেবল। আসেন মাউসের মধ্যে হাত রাখবো কি, দেখেন মাউসে হাত রাখার পদ্ধতি। বাম পাশে বৃদ্ধ আঙ্গুল থাকবে এই সাইডে বডির উপর, বডির সাইডে। এই তর্জনী আঙ্গুল থাকবে হলো লেফট ক্লিকের উপর, মধ্যম আঙ্গুল থাকবে হলো রাইট ক্লিকের উপর, অনামিকা আঙ্গুল থাকবে ঠিক তার সাইডে, কনিষ্ঠ আঙ্গুল ঠিক এই যে বৃদ্ধাঙ্গুল যে সাইডে রয়েছে তার বিপরীত সাইডের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল থাকে। ধরে নিতে পারেন এটা ডেস্কের উপরে থাকতে পারে। সম্পূর্ণ আলতো ভাবে রাখবেন, চাপ দিয়ে না।
এরপরে কি আপনি মুভমেন্ট করবেন। আপনি যখন মুভমেন্ট করবেন তখন মাউসটাও মুভ হবে, ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে, যেই কোনায় নিয়ে যেতে চান ওইখানে ঠেলা দিবেন। বাম দিকে ঠেলা দেন, নিচের দিকে ঠেলা দেন, ডান দিকে ঠেলা দেন। তখন দেখবেন যে মাউসের যেই ম্যানেজার রয়েছে সেই ম্যানেজারটা ভিতরে প্রোগ্রাম হিসাবে দেখাবে। আপনি নাড়াচ্ছেন হার্ডওয়্যার, আর ভিতরে প্রোগ্রামটা নড়তেছে সেটা হলো সফটওয়্যার। যে প্রোগ্রামটা নড়তেছে সেটার নাম হলো মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার হলো মাউসের অ্যাসিস্ট্যান্ট। মাউস পয়েন্টার কি? মাউসের অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পেরেছেন সবাই? এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমরা প্রথম ক্লাসে জানলাম কম্পিউটার কি, কম্পিউটার কিভাবে তৈরি হলো, কম্পিউটার অপর নাম কি, কে তৈরি করেছেন, কখন তৈরি হয়েছে, এবং আমার আপনার মাঝে যে কম্পিউটারটা সেই কম্পিউটারটা কি, এবং কম্পিউটার কি কোন কোন প্রোগ্রাম গুলোর মাধ্যমে বা কিসের সমন্বয়ে এটি কাজ করে, মাউস কিভাবে চালাবো, হাত কিভাবে রাখবো, তারপর আসলে হলো কিভাবে কম্পিউটার অন অফ করব, এই সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আমরা জানলাম। এগুলোর মধ্য থেকে হয়তো অনেকের অনেক কিছু অজানা ছিল, আবার অনেকে সবকিছুই জানেন, আবার অনেকে টোটালি কিছুই জানেন না। সব মিলিয়ে আজকের এই ক্লাসটি ভিডিও রেকর্ডেড হয়েছে, আপনারা পেয়ে যাবেন। আপনাদের গ্রুপের মধ্যে এটা শেয়ার করে দেওয়া হবে, আপনারা আপনাদের সময় করে দেখে নেবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাস ইনশাআল্লাহ যত সময় শুরু হবে সকলে যত সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।